কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে হচ্ছে গুলি খাবো, জেলে যাবো, ফাঁসির কাঠে চড়বো। এই যে কেনা বেচার রাজনীতি, আমি জানি না যে প্রতিকূল আদৌ সে মমতা ব্যানার্জির দ্বারা অনুপ্রাণিত হয়ে চলে গেছে নাকি তাকে কিনে নেওয়া হয়েছে। প্রতিকূল বিক্রি হয়ে গেলে সেটা মানুষের কাছে অবশ্যই, মানুষ যে এত কথা বলে সেটা দুঃখ থেকে বলছে। মমতা ব্যানার্জি বলো, বিজেপি সরকার বলো বা সিপিএম আসলে সেও ভাতা দিতে বাধ্য হবে যদি সে কর্মসংস্থানটা তৈরি করতে না পারে। যদি পুঁজিবাদী ব্যাপারটাকে উচ্ছেদ করে নতুন একটা সিস্টেম আনতে, তাহলে আলাদা কথা, কিন্তু এই সিস্টেমে দাঁড়িয়ে এটা করা পসিবল হচ্ছে না, তাই এটা করতে হচ্ছে। এবার হয়তো আগামী দিনে ভাতা বাড়াবার দাবিটাই মজুরি বৃদ্ধির বাড়াবার মতো, মজুরি বাড়াবার দাবির মতো ভাতা বাড়াবার দাবিটা হচ্ছে একটা দাবি হিসাবে আসবে। স্বাধীনতার পর থেকেই এই সংস্কৃতিটা আছে। হ্যাঁ, প্রথমে কংগ্রেসিরা বামপন্থীদের বসতে দিত না, বামপন্থীরা তারপরে যখন ক্ষমতায় এলো তখন তারা প্রতিশোধ নিতে শুরু করলো। এই প্রতিশোধ নেওয়ার খেলাটা আজকে তৃণমূলের হাতে চলে গেছে, ঠিক আছে, এবং এটা একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। তৃণমূলকে যদি ভায়োলেন্স করতে হয় তাহলে তারা কেন নিজেদের উন্নয়নের উপরে ভরসা রাখতে পারছে না? তাদের কি নিজেদের উন্নয়ন নিয়ে সন্দেহ আছে? এই প্রশ্নটা উঠবে। দাদা, সামনে বিধানসভা নির্বাচন, ঠিক তার আগে কখনো দেখা যাচ্ছে যে ভাতার রাজনীতি চলছে, আবার কোনো দল বলছে যে হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠন হবে। তোমার এই বিষয়ে কি মতামত? দেখো, ভাতার রাজনীতি নিয়ে যে আলোচনা আর হিন্দু মুসলমান হিন্দুত্ববাদ নিয়ে যে আলোচনা, দুটো সেপারেট জিনিস। হ্যাঁ, রাজনীতি মানুষ কেন করে? রাজনীতি মানুষ তো করে তার জাগতিক চা পাওয়ার জন্যই, তার কাজ হবে কি না, তার বাড়ির সামনে কল বসবে কি না, ঠিক আছে, তার ভবিষ্যৎ কী হবে, তার পেনশনের কী হবে, এগুলো নিয়ে মানুষ রাজনীতি করে। সেক্ষেত্রে ভাতা দেওয়া ঠিক না ভুল, এর মধ্যে কোনো ভুল নেই এই চর্চাটা, এই আলোচনাটা। কিন্তু মানুষের জাগতিক চা পাওয়া থেকে চোখ সরিয়ে নিতে এই যে হিন্দু মুসলমানের রাজনীতি করা হচ্ছে, এটা অত্যন্ত অনভিপ্রেত। তোমার কত বয়স জানি না, কিন্তু যদি একটু মনে করো 2011 সালে বলো, যদি রাজনীতিটা মনে থাকে, আমি সেই সময় যখন বিজেপি ক্ষমতায় আসেনি কেন্দ্রে, তখন কি নিয়ে আলোচনা হচ্ছিল? তখন আলোচনা হচ্ছিল যে উন্নয়নের পলিসিটা ঠিক কিনা, সিঙ্গুরে টাটার কারখানা বা নন্দীগ্রামে কেমিক্যাল হাব, সেটা কতজন মানুষের কর্মসংস্থান করবে, কতজন মানুষকে উচ্ছেদ করবে, সেটার ব্যালেন্সটা কি হচ্ছে, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা ছিল। অর্থাৎ নির্বাচনের ইস্যু হয় মানুষের জাগতিক চাওয়া পাওয়া, মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের উন্নতি, যেটাই হওয়া উচিত। হঠাৎ করে তারপরে রাজনীতির কেন্দ্রে কি চলে এলো, হিন্দু রাষ্ট্র হবে, পশ্চিমবঙ্গ নাকি বিজেপি না আসলে ইসলামিক রাষ্ট্র হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি যত ঢপের গল্প আছে। তাতে কি হচ্ছে? তাতে যেটা হচ্ছে যে মানুষের যেটাতে কাজে দেবে, তার কর্মসংস্থান, তার শিক্ষার যে ফান্ডিং, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। ফলত ভোটটা যে বিষয় নিয়ে, হ্যাঁ, সে বিষয়ে আলোচনা যদি হয়, সেটা ভাতা হোক, সেটা কর্মসংস্থান হোক, সেটা দুর্নীতি হোক, হ্যাঁ, তার পক্ষে বিপক্ষে এটা অত্যন্ত একটি সুস্থ ব্যাপার। অন্যদিকে এই আলোচনাটাকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের যে সমাজ, বাঙালিদেরকে ভাগ করার জন্য, বাঙালির যে বঞ্চনা, যে চাওয়া পাওয়া, সেটা বামফ্রন্ট সরকারের আমলে হোক, সেটা তৃণমূল সরকারের আমলে হোক, কেন্দ্র থেকে ব্যাপকভাবে বঞ্চনার শিকার মারোয়ারি গুজরাটি পুঁজি ব্যাপকভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করে এসছে বিভিন্নভাবে। রাজ্য সরকারগুলোর, পুরো ভারতবর্ষের রাজ্য সরকারগুলোর ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্রের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। এগুলো থেকে যাতে দৃষ্টি সরে যায়, আমাদের রেভিনিউ তুলে নিয়ে চলে যাচ্ছে, দিয়ে গোবলায় খরচা করছে, আমাদের টাকা ছিটে ফোটা আমাদেরকেই যখন ফেরত দিচ্ছে তখন ভিখারির মতো আচরণ করছে। এই বিষয়গুলো নিয়ে, আমাদের উন্নতি নিয়ে যাতে আলোচনা না হয়, পুরোটাকে ধর্মে নিয়ে চলে যাওয়া হচ্ছে। ধর্মটা কি? ধর্মটা হচ্ছে যে ঈশ্বরের অস্তিত্ব আছে কি না। যে মনে করে আছে, তার আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক, এটা তার ব্যক্তিগত বিষয়, তার ঠাকুর ঘরের বিষয়, তার মসজিদের বিষয়, তার একান্তে সে যখন বসে থাকে তার বিষয়, বা যে ঈশ্বরে বিশ্বাস করে না, সে নিয়ে ডিবেট করে, এটা সেপারেট ব্যাপার। এইটাকে রাজনীতিতে টেনে আনা মানে হচ্ছে রাজনীতির মান নষ্ট করে দেওয়া, হ্যাঁ, মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, আসল যে ইস্যুগুলো সেগুলো থেকে চোখ ঘুরিয়ে নেওয়া। আমরা যদি ওই ধর্ম নিয়ে পড়ে থাকি,
তাহলে আমাদের শিক্ষার অবস্থা গালগটিয়া ইউনিভার্সিটির মতোই হবে। আমরা এখন গোবর গোমূত্র হিন্দু মুসলমান করছি, চীন তখন উন্নতি করছে, বৈজ্ঞানিক আবিষ্কার করছে, ওরা ডিপসিক তৈরি করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে, আর আমাদের এখানে অ্যাস্ট্রোটক তৈরি হচ্ছে। হ্যাঁ, সুতরাং দেশকে যদি দাঁড়াতে হয়, সেটা পশ্চিমবঙ্গ হোক, সেটা ভারতবর্ষ হোক, তাহলে ধর্মীয় রাজনীতির বাড়াবাড়ি থেকে সরে এসে আমাদের বিজ্ঞান, যুক্তিবাদ এগুলোর উপরে আসতে হবে। সারাদিন ধরে যদি পডকাস্টে কুসংস্কার ছড়ানো হয়, তন্ত্র মন্ত্র, জাদু, গুপ্তবিদ্যা, হ্যাঁ, কালী কে নিয়ে বিভিন্ন ধরনের রাজনীতিকরণ করা হচ্ছে, তার সাথে কৃষ্ণ সহাবস্থান করতে পারে, এগুলো কি রাজনীতির বিষয়? আমাদের অনেক বেশি যে কালী পুজো করেন করবেন, যিনি মানে অন্য কাউকে পুজো করেন করবেন, সেটা তাদের ব্যক্তিগত পরিসরের বিষয়, তার পরিবারের বিষয়, তার পাড়ার বিষয়। রামটাও তার ব্যক্তিগত বিষয়। এইটা হচ্ছে আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং যারা ক্রিমিনাল তারা নিজেদেরকে ক্রাইমটা আড়াল করার জন্য তারা এই ধর্মীয় বিষয়টাকে সামনে আনছেন। না, ভোট কিন্তু এখনো ঘোষণা হলো না, ভোটের দিনক্ষণ, কিন্তু তার আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়ে গেছে। কি মনে হচ্ছে, রাজ্যের উপর কি চাপ সৃষ্টি করে, নাকি এই পরিকল্পনা সঠিক? তোমার কি মনে হয়? দেখো, কেন্দ্রের যখন নির্বাচন হয় তখন সেখানে সেনা কে পাঠায়? কে আধা সেনা পাঠায়? ইউএন পাঠায় না তো। তাহলে কেন্দ্র যখন নির্বাচনটা হচ্ছে তখন কেন্দ্রের বাহিনী সেই ভোট কেন্দ্র পাহারা দিচ্ছে, তাই তো? তাহলে রাজ্যের যখন নির্বাচন হচ্ছে তখন সেখানে কেন্দ্র বাহিনীকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বা কেন্দ্র বাহিনী চাওয়ার মানেটা কি? হ্যাঁ, রাজ্যের বাহিনী যদি রাজ্যের কন্ট্রোলে থাকে, তাহলে কেন্দ্রের বাহিনীও কেন্দ্রের কন্ট্রোলে আছে। ঠিক আছে, ভারতবর্ষ একটি একক দেশ বা একক জাতি নয়, এটা বুঝতে হবে। ভারতের সংবিধানের প্রথম ধারাটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ রাষ্ট্রগুলোর একটি সংঘ। স্টেটস মানে রাষ্ট্র, ঠিক আছে? রাষ্ট্রের ইংরেজি হচ্ছে স্টেট, হ্যাঁ, আর প্রদেশ হচ্ছে রাজ্য। আবার হিন্দিতে আবার রাষ্ট্রকেই রাজ্য বলে, এটা একটা ভাষার একটা গণ্ডগোল আছে। তাহলে ইউনিয়ন অফ স্টেটস যদি হয়, তাহলে রাজ্যের ইলেকশনে হোক, রাজ্যের বিষয় হোক, কেন্দ্রের এই যে বাড়াবাড়ি, কেন্দ্রের নাক গলানো, এটাকে আমরা অনেক ক্ষেত্রে স্বাভাবিক বলে মেনে নিই, কারণ আমরা ছোটোবেলা থেকে এরকম দেখে এসেছি। কিন্তু এটা হওয়ার কথা নয়। কেন্দ্রের নির্বাচন যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়, হ্যাঁ, তাহলে কেন্দ্রীয় বাহিনী তো কেন্দ্রের কন্ট্রোলে, তাই না? সরকারের কন্ট্রোলে। রাজ্যেও সেটা হওয়ার মানে আমি কোনো দেখি না। এবার সেখানে ভায়োলেন্স হয়, বুদলুট হয়, কেন্দ্রীয় বাহিনী আজ পর্যন্ত কোথাও এটা ঠেকাতে পেরেছে? কখনো ব্যর্থ। হ্যাঁ, কিন্তু এই যে রাজ্যে অন্য রাজ্য থেকে ভিন্ন রাজ্যের লোকজন, অন্য ভাষা, তারা মার্চ করছে, এটা মানুষকে কোথাও একটা আতঙ্কিত করা, রাজ্যকে একটা থ্রেট করা, এটাকে অনেকে স্বাভাবিক বলে দেখাতে চাই, যে আমি এটার মধ্যে স্বাভাবিকত্ব দেখি না। সেটা এখনও দেখি না, সেটা বামফ্রন্টের সময়ও তাই ছিল, তার আগেও তাই ছিল। আবার যখন আমরা দেখি চাকরি প্রার্থীরা আন্দোলনরত, চাকরি নেই রাজ্যে, সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যুবসাথীর মতন একটি প্রকল্প, এবং ফেব্রুয়ারির 20 তারিখে তোমার দেখলাম প্রায় 40 লক্ষ আবেদন জমা পড়ে গেছে। বর্তমান সময় দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে এটা যুক্তিসঙ্গত, নাকি রাজনৈতিকভাবে ভোট কেনার একটা কৌশল? দেখো, এরকম কেউ আছে যে বলছে যে আমরা ক্ষমতা এলে ভাতা তুলে দেবো বা আমরা ভাতা দেব না? কেউ বলছে না। হ্যাঁ, ভাতাটা আসলে এটা ইউনিভার্সাল বেসিক ইনকাম হিসেবে পুরো পৃথিবীতে ধীরে ধীরে আসবে, কারণ কর্মসংস্থান সৃষ্টি করা যাচ্ছে না। সিপিআইএমকে আমরা বলতে শুনেছি যে এই ভাতা রাজনীতি বন্ধ হোক, এই কথাটা আমরা কিন্তু বলতে শুনেছিলাম এক সময়। দেখো, ব্যাপারটা যেটা হয়, যদি কর্মসংস্থান নিজের মানুষের থাকে, যদি রাজ্য সরকার হোক, কেন্দ্র হোক, সে যদি কর্মসংস্থান তৈরি করতে পারে, তাহলে ভাতার প্রয়োজন নেই। ভাতা দিচ্ছে মানে তার কর্মসংস্থান নেই। যদি একটা সাইকেল দেওয়া হয়, তার মানে তার মানে একটি বাচ্চা মেয়ের বাবার এই ক্ষমতা নেই যে তার মেয়েকে সাইকেল কিনে দেবে। মোদি সরকার ওই পায়খানা বসাবার জন্য টাকা দিয়েছে, এর মানেটা হচ্ছে সেই ব্যক্তির নিজের বাড়িতে একটা পায়খানা বসাবার পয়সা নেই, তাই না?
তাহলে কেন্দ্র ভাতা দিক, রাজ্য দিক, এটার মানে হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। আর এটাও বাস্তব যে কর্মসংস্থান কেউই সৃষ্টি করতে পারছে না। একে অর্থনৈতিক সমস্যা, কারণ এইভাবে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, কম জায়গায় বেশি উৎপাদন হয়ে যাচ্ছে, ঠিক আছে, ফলত নতুন কারখানা গঠনের কোনো জায়গা আসছে না। তার উপরে এই যে ফাটকাবাজি হচ্ছে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করে প্রচুর পরিমাণ টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে, ফলে পুঁজিপতিরাও আর কর্মসংস্থান সৃষ্টি হবে এরকম প্রোডাকশন ইউনিট বানাতে চাইছে না। এবং যত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, লোকের কাজ যাচ্ছে, হ্যাঁ, লোকে এটা সেটা যে কোনো রকম কিছু একটা করে সে আমাদের মমতা ব্যানার্জি ঘুগনি বলুক আর কেন্দ্র সরকার চপ ভাজা বলুক, সে না বললে তো লোকে তাই করতো। এর মধ্যে তো নতুন কিছু নেই, তাই না? তোমার কোনো কাজ নেই, তুমি তাহলে চালাবার জন্য অনেক কিছু করতে পারো, চপও ভাজতে পারো, পকোড়াও বেচতে পারো, লোকের কান খুঁটেও তুমি 5 টাকা নিতে পারো, বা পুরোহিতরা তো আছে টিকা দিয়ে 5 টাকা করে নিয়ে নেয়, কাজ নেই তাই করে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একটা পরিস্থিতি, এবং এই পরিস্থিতিটাকে সামলাবার জন্য ব্যাপকভাবে আমাদের যে পুঁজি আছে, যে অর্থ ব্যবস্থাটা আছে, সেটার যৌথ মালিকানায় আনা প্রয়োজন। নাহলে কখনোই মানুষের কর্মসংস্থান তৈরি হবে। কারণ এটা হচ্ছে পুঁজির সংকট। একদিকে সে মানুষের কাজ কেড়ে নিচ্ছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, কম লোকে কাজ হয়ে যাচ্ছে। অন্যদিকে মানুষ যদি কাজ হারায়, তাহলে মানুষের হাতে ক্রয় ক্ষমতা থাকবে না, তাহলে তার উৎপাদিত মালটা কিনবে কে? তাই এটা ঘটনায় লেগে আছে, এটা হচ্ছে পুঁজিবাদের সংকট বলে এটাকে, ঠিক আছে। এখান থেকে রিলিফের জন্য মমতা ব্যানার্জি বলো, বিজেপি সরকার বলো, বা সিপিএম আসলে সেও ভাতা দিতে বাধ্য হবে যদি সে কর্মসংস্থানটা তৈরি করতে না পারে। যদি পুঁজিবাদী ব্যাপারটাকে উচ্ছেদ করে নতুন একটা সিস্টেম আনতে, তাহলে আলাদা কথা, কিন্তু এই সিস্টেমে দাঁড়িয়ে এটা করা পসিবল হচ্ছে না, তাই এটা করতে হচ্ছে। এবার হয়তো আগামী দিনে ভাতা বাড়াবার দাবিটাই মজুরি বৃদ্ধির বাড়াবার মতো, মজুরি বাড়াবার দাবির মতো ভাতা বাড়াবার দাবিটা হচ্ছে একটা দাবি হিসাবে আসবে, কারণ এটা ট্রেন্ড, সবাই ভাতা দিচ্ছে, কেউ বলছে না ভাতা তুলে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা সাম্প্রতিক দেখলাম, ইনি খোলা মঞ্চে বললেন যে সিপিআইএম আগে এজেন্ট দিয়ে দেখাক, তারপর বড় বড় বাতেলা মানুষ। তোমার কি মনে হয় যে এজেন্ট কি সত্যি সিপিআইএম দিতে পারছে না, নাকি এজেন্ট দিলে প্রাণে মেরে দেওয়ার হুমকি? দেখো, সিপিএম এজেন্ট দিতে পারবে কিনা সেটা তো ওদের দলের আভ্যন্তরীণ বিষয়, সেটা আমি কিছু বলতে পারবো না। আর তুমি যে প্রশ্নটা করলে যে প্রাণের ভয়ে বুঝতে পারছে না কিনা, এটা ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর থেকেই এই সংস্কৃতিটা আছে। হ্যাঁ, প্রথমে কংগ্রেসিরা বামপন্থীদের বসতে দিত না, বামপন্থীরা তারপরে যখন ক্ষমতা এলো তখন তারা প্রতিশোধ নিতে শুরু করলো। এই প্রতিশোধ নেওয়ার খেলাটা আজকে তৃণমূলের হাতে চলে গেছে, ঠিক আছে, এবং এটা একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। বামপন্থীরা যখন পঞ্চায়েত আনলো, ভারতবর্ষের রাজনীতিতে ত্রিস্তর পঞ্চায়েত ছিল না, কেন আনলো? যে গ্রাসরুটে আছে, মানুষের হাতে ক্ষমতায়ন হয়, ঠিক আছে। নিজেরা এত ভালো একটা জিনিস আনলো, কিন্তু এই যে বুথ দখলের রাজনীতি, এটা কিন্তু এই ভালো জিনিসটাকে পুরো নষ্ট করে দিল, ঠিক আছে। সুতরাং এই যে তুমি আমাকে এই প্রশ্নটা করলে প্রাণের ভয়ে এজেন্ট দিতে পারছে না কিনা, আমি জানি না সিপিএমের আদৌ সমস্ত বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতা আছে কিনা, সেটা তারা বলবে। কিন্তু এই যে প্রশ্নটা আসছে, এটা কিন্তু তৃণমূলের ইমেজের জন্য ভালো না। লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে, ঠিক আছে, তারপরে যুবসাথী দেওয়া হচ্ছে, এত রাস্তা হয়েছে, এগুলো তো তৃণমূলের উন্নয়ন বলে তৃণমূল দাবি করে। তাহলে তৃণমূলকে যদি ভায়োলেন্স করতে হয়, তাহলে তারা কেন নিজেদের উন্নয়নের উপরে ভরসা রাখতে পারছে না? তাদের কি নিজেদের উন্নয়ন নিয়ে সন্দেহ আছে? এই প্রশ্নটা উঠবে। শেষ প্রশ্নে যাবো দাদা, আমরা দেখলাম যে প্রতিকূল, যাকে নিয়ে বাংলার রাজনীতি বেশ শোরগোল পড়ে গিয়েছিল, সেই প্রতিকূল যে দীর্ঘদিন ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, সে কিন্তু দক্ষিণপন্থী রাজনীতিতে চলে গেল। এর আগেও আমরা দেখেছি বেশ কিছু বাম রাজনীতির নেতা তারা দক্ষিণপন্থী রাজনীতিতে চলে যাচ্ছে। কোথায় সমস্যাটা মনে হচ্ছে? কোথায় সমস্যা মনে হচ্ছে, এটা তো প্রথম কথা, প্রতিকূল কেন গেছে, এটা প্রতিকূল ভালো বলতে পারবে, আমার ধারণা বলছে না। একজন একটা দল ছেড়ে অন্য একটা দলে যাবে, এই যাওয়াটা এর মধ্যে আমি খুব একটা মানে অন্যায় দেখি না, ঠিক আছে। এমন নয় যে ও জিতে চলে গেছে,
যারা জিতে বিক্রি হয়ে যায় তারা জনগণের সাথে ধোঁকা করে। প্রতিকূলকেও যারা ভালোবেসেছে, যারা ভরসা করেছে ওর দলের লোকজন, তাদের সাথেও বিশ্বাসঘাতকতা করেছে বলে মনে হচ্ছে, সেটাও ঠিক। কিন্তু প্রতিকূল তো সিপিএমের হয়ে এমএলএ জিতে চলে যায়নি, আবার ও যে চলে গেছে তার জন্য হাজার একটা কারণ থাকতে পারে, কিন্তু তাহলে এত নাটকের তো প্রয়োজন হতো না, তাই না? আমি জানি না কোথায় যাব, হ্যাঁ এমন করে বললো যেন সেলিমের ফোনের জন্য ওর যাওয়াটা আটকে আছে বা বেরোনোটা আটকে আছে। ও ডিসিশন নিয়েছে, তারপরে এই নাটকগুলো করেছে, এটা স্পষ্ট। ব্যাপারটা এমন দাঁড়ালো, আগের দিনও পর্যন্ত বলেছে আমি এখন জানি না, যখন হবে তখন বলবো, যেন সকালবেলা 21 তারিখ অভিষেক ব্যানার্জি ওকে চা খেতে রেখে মেম্বারশিপের ফয়েল ধরিয়ে দিয়েছে। ঠিক আছে, ব্যাপারটা তো এরকম না। প্রতিকূলের কাছে এই সততাটা তো মানুষ এক্সপেক্ট করেছিল। হ্যাঁ, ও বলবে যে আমার সিপিএম লইবাজি হচ্ছে, আমার পোষাচ্ছে না, আমি তৃণমূলে চলে গেলাম, ঠিক আছে, বা আমার মনে হচ্ছে তৃণমূলে এই কারণে যাওয়া উচিত, ঠিক আছে, আগের ভাবনাগুলো এই কারণে ভুল ছিল। প্রতিকূল বলুক আগেরগুলো ভুল ছিল, ঠিক আছে, ও তো বিভিন্নভাবে তো ঘোরাচ্ছে পেঁচাচ্ছে, তাই না? তাহলে কি এটা আমরা ধরে নিতে পারি এটা কি বাঁচার একটা কৌশল, মান সম্মানের কৌশল, মান সম্মান রক্ষার কৌশল? সেটা প্রতিকূল বলতে পারবে। তোমার আগের প্রশ্ন থেকেই আমি এটাকে বলতে পারি যে কোনোদিন স্যাক্রিফাইস ছাড়া বামপন্থী রাজনীতি বা কমিউনিস্ট পার্টি হয়নি। হ্যাঁ, মানে সেটা কমিউনিস্ট পার্টির শুরু থেকে। কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে হচ্ছে গুলি খাবো, জেলে যাবো, ফাঁসির কাঠে চড়বো, হ্যাঁ, তারপরে আমি কেন করবো না শোষণমুক্ত সমাজ গড়ব, তার জন্য। এবং এটা করতে গিয়ে দলের মধ্যে যে লবিবাজি, এটা একটা ব্যাপারও নতুন না। ও যে করেছে, যে কোনো কমিউনিস্ট পার্টি হোক, দক্ষিণপন্থী দল হোক, তার মধ্যে বিজেপির মধ্যে লবিবাজি নেই, তোমরা জানো না? তৃণমূলের মধ্যে নেই, আছে। কিন্তু কমিউনিস্ট পার্টিতে যেটা হতো সেটা হচ্ছে তাদের যেহেতু একটা আদর্শ আছে, এই আদর্শটা তাদের বেঁধে রাখতো। নিপীড়িত, বঞ্চিত হয়েও, অবহেলিত হয়েও, অপমানিত হয়েও তারা পার্টিতে থাকতো। আবার খেলা ঘুরতো, যে আজকে অপ্রেসড, কোনো কনফারেন্সে হয়তো সে সামনে চলে এলো, সবই আদর্শকে ধরে থাকতো, ঠিক আছে। কিন্তু এই যে কেনা বেচার রাজনীতি, আমি জানি না যে প্রতিকূল আদৌ সে মমতা ব্যানার্জির দ্বারা অনুপ্রাণিত হয়ে চলে গেছে নাকি তাকে কিনে নেওয়া হয়েছে। প্রতিকূল বিক্রি হয়ে গেলে সেটা মানুষের কাছে অবশ্যই, মানুষ যে এত কথা বলছে সেটা দুঃখ থেকে বলছে, কারণ তারা আশা করেছিল যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে হয়তো একটি শিক্ষিত সৎ ছেলে এসছে, তাই না? এই যে চারিদিকে যখন এত দুর্নীতি হচ্ছে, হিন্দু মুসলমান চলছে, বিভিন্ন ধরনের লোকজন রাজনীতিটাকে ব্যক্তিগত ব্যবসা বানিয়ে ফেলেছে, সেই সময় এই যে একঝাঁক কম বয়সী ছেলে উঠে এসছিল, সেখানে মানুষ তাদেরকে হয়তো প্র্যাকটিক্যালি হয়তো তাদেরকে এবার জিততে পারবে বলে মনে হয়নি বলে হয়তো কম ভোট দিয়েছে বাকিদের থেকে। কিন্তু যারা ভোট দেয়নি প্রতিকূলকে, তারাও কিন্তু প্রতিকূল নিয়ে কথা বলছে কেন? কারণ এই প্রতিকূল বা প্রতিকূলের মতো যারা আছে তাদের কাছে মানুষ কিছু এক্সপেক্ট করেছিল, তাদের মুখে হয়তো তাদের ছোটোবেলাকার বা গল্পে পড়া বামপন্থীদেরকে দেখতে চেয়েছিল। ফলত মানুষ করেছে। এবার প্রতিকূল গেছে, ওটা প্রতিকূলের ডিসিশন, নাটক না হলেই ভালো হতো।